এক্সেলকে আমরা বলি রো কলাম ভিত্তিক একটি স্প্রেডশিট প্রোগ্রাম। যদি আমরা আরেকটু বাড়ায় বলতে চাই, আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং এর কাজে ব্যবহৃত বা হিসাব নিকাশের কাজে ব্যবহৃত রো কলাম ভিত্তিক একটি স্প্রেডশিট প্রোগ্রাম নাকি। তাহলে আমরা জানি এই উপর থেকে নিচে দিয়ে যে ঘরগুলো আছে এগুলোকে আমরা কি বলি? কলাম। এগুলো হচ্ছে আমাদের কলাম। আর ডান দিক থেকে বাঁ দিকে যেগুলো গেছে ভার্টিক্যালি নাকি, তাহলে এগুলোকে আমরা বলি কি? রো। আমরা জানি এক্সেলে কয়টা কলাম আছে? 16,384টি কলাম আছে। 16,384টি কলাম আছে। এবং রো আছে কতটা? 10,48,577টি। 10,48,577টি। এই প্রত্যেকটা রো এর একটা করে নাম আছে, তাই না? এ বি সি ডি, এভাবে এ থেকে জেড পর্যন্ত কটা অক্ষর? 26টা। এই 26টা যখন শেষ হয়ে যাবে তখন আবার শুরু হবে কিভাবে? এ এ, এ বি, এ সি, এ ডি। আবারও যখন 26টা শেষ হয়ে যাবে তখন আবার কি আসবে? বি এ, বিবি, বিসি, বিডি, এভাবে আসবে নাকি। এভাবে কয়টা নাম আছে? 16,384টা কি প্রত্যেকটা কলামেরই এখানে নাম আছে। আমরা একটু দেখে নিই সর্বশেষ কলামের নাম কি? এক্স এফ ডি। এক্স এফ ডি। সর্বপ্রথম কলামের নাম কি? এ। এভাবে কলামের সংখ্যা কয়টা? 16,384। আচ্ছা, রো আছে কয়টা? 10,48,577টা। এবং প্রত্যেকটা রো এরই নাম আছে। কি নাম আছে? 1 2 3 4 বা 1 2 3 4 এভাবে একদম কত পর্যন্ত দেওয়া আছে? 10,48,577 পর্যন্ত নাম দেওয়া আছে নাকি। আমরা জানি রো এবং কলাম মিলে কি তৈরি হয়? সেল। সেল বলতেছি, সেল তৈরি হয় নাকি। এই প্রত্যেকটা সেলেরও তো নাম আছে নাকি। তাহলে প্রত্যেকটা সেলের নাম কিভাবে নামকরণ করা হয়? যে A1 মানে এ নাম্বার কলামের 1 নাম্বার রো, বি নাম্বার কলামের 1 নাম্বার, তার মানে এই ঘরের নাম কি? B1। তাহলে এই ঘরের নাম কি? B3। এই ঘরের নাম কি? C5। এই ঘরের নাম কি? E7। তো এইভাবে প্রত্যেকটা সেলেরই কি আছে? নাম আছে। আচ্ছা, তো আমরা যদি এক সেল থেকে আরেক সেলে যাইতে চাই কিভাবে যাই? আমরা আমাদের কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করলে কি এক ঘর পরিমাণ ডানে, এক্সেল পরিমাণ ডানে, লেফট দিলে এক্সেল পরিমাণ বায়ে, ডাউন দিলে এক্সেল নিচে, আর আপ দিলে কি এক্সেল উপরে। তা আমরা যদি আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসের রাইট অ্যারো আমাদের কিবোর্ডের রাইট অ্যারোটা প্রেস করি, একদম সর্বশেষ কলামে চলে যাবে কি চেপে। আর যদি আমি কন্ট্রোল চেপে লেফট দেই একদম প্রথম কলামে। যদি আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আপ অ্যারো দিই একদম প্রথম রোতে। যদি আমরা ডাউন অ্যারো দিই কন্ট্রোল চেপে তাহলে একদম নিচে মানে সর্বশেষ রোতে আমরা চলে যাব নাকি। আচ্ছা, এছাড়া আমরা কি করতে পারি? আমাদের কিবোর্ড থেকে যখন ট্যাব প্রেস করব এক ঘর পরিমাণ ডানে চলে যাবে। যদি আমরা শিফট প্লাস ট্যাব দেই এক ঘর পরিমাণ বায়ে নাকি। সবগুলো কাজ আমরা কিবোর্ড থেকেও করতে পারি নাকি। আচ্ছা, তাহলে এক্সেলকে আমরা বলছিলাম যে রো কলাম ভিত্তিক একটি স্প্রেডশিট প্রোগ্রাম। তো এই এক্সেল ছাড়া আরো এমন অনেক কি আছে স্প্রেডশিট প্রোগ্রাম আছে যেখানে আমরা অ্যাকাউন্টিং এর কাজগুলো করতে পারতাম। তাহলে আমরা কয়েকটা স্প্রেডশিট প্রোগ্রামের নাম জেনে নেই। লোটাস 1 2 3 কি নাম? লোটাস 1 2 3 কি প্রোগ্রাম? এক্সেলের মতোই আরেকটা প্রোগ্রাম যেখানে আমরা কি করতে পারতাম? অ্যাকাউন্টিং এর কাজগুলো বা হিসাব নিকাশগুলো করতে পারতাম নাকি। তারপরে কি আছে? মাল্টিপ্লান, সুপার ক্যালক নাকি। যেমন আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে যে ক্যালক কি লেখা আসে? এই ক্যালক বলতে কাকে বোঝানো হয়েছে? সুপার ক্যালক নাকি। তাহলে আমরা কি কি জানলাম? এমএস এক্সেল, তারপরে কি লোটাস 1 2 3, সুপার ক্যালক, মাল্টিপ্লান, এগুলো কি স্প্রেডশিট প্রোগ্রাম। এগুলোর কাজ কি? অ্যাকাউন্টিং এর কাজ করে, হিসাব নিকাশের কাজ করে নাকি। আচ্ছা আসেন, তো আমরা এখানে কি কাজ করে বলছিলাম? অ্যাকাউন্টিং এর কাজ করে। তাহলে একটু যোগ বিয়োগগুলো আমরা একটু দেখে নিই আবারও। ধরুন আমরা এখানে লিখলাম 20, 50, 40, 30, যা ইচ্ছা লিখলাম নাকি। এখন আমরা এই অঙ্কগুলোকে যোগ করতে চাই। কি করতে চাই? যোগ করতে চাই। তো যোগ করার জন্য আমরা কি ব্যবহার করব? আমরা এখানে কাজ করি কিভাবে? ফর্মুলা এন্ড ফাংশন ব্যবহার করে, তাই না। আর ফর্মুলার শুরুতে কি দিতে হবে? ইকুয়াল। এবার যোগ অথবা বিয়োগ করতে গেলে আমরা কি প্রেস করি? এস ইউ এম, সাম, সামেশনের সাম নাকি, ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, আমরা যদি সবটাকে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে এবার ইন্টার প্রেস করি তাহলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে।
নাকি, অথবা আমরা আমাদের কিবোর্ডে লিখতে পারতাম ইকুয়াল সাম, এখানে একটা প্রেস করব, কিবোর্ড থেকে আমরা একটা কোলন দেব, এবার আবার 80 তে প্রেস করব, এবার কি ব্রেকেট শেষ করে আমরা কি করব এন্টার চাপবো, তাহলে আমাদের রেজাল্ট চলে আসলো না। আচ্ছা, আমরা তাহলে পুরোটাকে লিখতে পারতাম। তাহলে আমরা কি করলাম, এই সবগুলো অঙ্ককে যোগ করলাম নাকি। তো আমরা জানি যোগ 2 ধরনের হয়। কয় ধরনের হয়? একটা হচ্ছে এই সবগুলোকে আমরা একসাথে যোগ করে ফেলবো, আর একটা হচ্ছে শুধুমাত্র দুটো, অনেক সংখ্যার মধ্যে থেকে কটা যোগ করব, দুইটা। যেমন আমি চাই শুধু 50 আর 80 কত হবে, 130 হওয়ার কথা, তাই না? তাহলে আমরা একটু বের করি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এখন আমরা কি করব, 50 একটা ক্লিক করব, এবার কিবোর্ড থেকে প্লাস দিব, ওই সময় কি দিছিলাম কোলন নাকি, এবার প্লাস দিয়ে আমরা কি দিব 80 তে আরেকটা ক্লিক করে দিব, এবার ব্রেকেট শেষ করে আমরা কি দিব এন্টার, তাহলে কি হয়ে গেল, যোগ হয়ে গেল। তাহলে যোগটাকে আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা যদি এই দুইটা অঙ্ককে বিয়োগ করতে চাই, যে আমরা 220 টাকা থেকে 130 টাকা কি করব, বিয়োগ করব, তাহলে কিভাবে করব, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট 220 মানে আই সি 9, 220 বলতে কি C9 এখানে লেখা আছে। C9 কেন আসছে, কারণ আমরা ওই কাজ করছি কোথায়, C9 এ নাকি। এবার আমরা মাইনাস করব, কাকে মাইনাস করব, 130 কে। এবার ব্রেকেট শেষ করে আমরা কি করব, এন্টার প্রেস করব। তাহলে আমরা কি বিয়োগটা বুঝতে পারছি? আচ্ছা, বিয়োগটা একাধিক একসাথে করা যায় না, যায় যায় না। এবার ধরুন আমরা 90 টাকাকে এই 10 দ্বারা গুণ করতে চাই, কি করতে চাই, গুণ করতে চাই। তাহলে কিভাবে করতে পারি, আমরা কি দিব, ইকুয়াল 90 স্টার মানে গুণ কত, 10। এবার আমরা এন্টার প্রেস করব, তাহলে কি চলে আসলো, গুণ হয়ে গেল। আমরা যদি 900 টাকাকে ভাগ করতে চাই কত দিয়ে, 5 দিয়ে নাকি, তাহলে আমরা কি করতে পারি এখন, ইকুয়াল 900 অবলিক মানে ভাগ, ভাগ কত 5। এবার আমরা এন্টার প্রেস করি, আসছে। তাহলে আমরা কি কি শিখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। এই যে আমার এখানে অঙ্কগুলো আছে, আমি চাই এই অঙ্কগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে চাই, তাহলে আমরা কি দিব, ইকুয়াল ম্যাক্স, ম্যাক্স মানে ম্যাক্সিমামের সংখ্যা, এটাকে আমরা বলি একটা কি পরিসংখ্যান ফাংশন নাকি। আচ্ছা, তাহলে এবার আমরা কি করতে পারি, সবটাকে যোগের মতো সিলেক্ট করে দিব, ব্রেকেট শেষ করে দিব, এন্টার করে দিব, তাহলে কি চলে আসলো, সবচেয়ে বড় সংখ্যাটা আমরা পাওয়া গেলাম নাকি। তা আমরা যদি চাই সবচেয়ে ছোট সংখ্যাটা কত, তাহলে আমরা কি লিখবো, ইকুয়াল মিন, মিন মানে কি মিনিমাম, সর্বনিম্ন। এটা একটা পরিসংখ্যান ফাংশন নাকি। তো সবটাকে আমরা সিলেক্ট করি, আবার আগের মতো ব্রেকেট শেষ করে কি করব, এন্টার প্রেস করব। তাহলে আমরা এখন সবচেয়ে ছোট সংখ্যাটাও পাওয়া গেলাম নাকি। এখন যদি আমি চাই যে একটা বিষয় আমি 50 পাইলাম, একটাতে 20, একটাতে 40, একটাতে 30, এখন গড়ে কত পাইলাম, এভারেজ কত, এটাকে আমরা কি বলি, এভারেজ কত। তাহলে আমরা কিভাবে করতে পারি, ইকুয়াল এভারেজ, এটাও ফুল লিখতে হবে, এটাও একটা পরিসংখ্যান ফাংশন নাকি। এবার আমরা সবটাকে সিলেক্ট করে এবার ব্রেকেট শেষ করে কি দিব, এন্টার করে দিব, তাহলে এভারেজটা আমরা কি পাওয়া গেলাম নাকি। তাহলে আমরা কি শিখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ মিনিমাম ম্যাক্সিমাম এভারেজ নাকি। ধরুন আমরা একটা ড্রেস কিনতে বাজারে গেলাম, সেখানে গিয়ে দেখলাম ড্রেসের মূল্য দেওয়া আছে 3500 টাকা, কত টাকা, তো দোকানদার আমাকে বললো আপনাকে আমরা 15% ডিসকাউন্ট করবো, কত পার্সেন্ট। তাহলে আমরা এখন দেখি 3500 টাকার 15% মানে কত টাকা হয় নাকি। তাহলে আমরা কি করতে পারি, ইকুয়াল কি দিব, 3500 পূরণ 15, এভাবেই তো আমরা গুণ করি নাকি। এই গুণের লাস্টে 15 দেওয়ার পরে এবার আমরা একটা পার্সেন্ট করে দিব, এবার আমরা কি করব, এন্টার করে দিব। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 3500 টাকার 15% মানে কত টাকা, 525 টাকা। তা আমরা যখন বলি যে না আমাকে 15% দিলে আমি নিব না, আমাকে 20% দিতে হবে, তা আমি এখানে 15 জায়গায় যখন 20 করে দিব, অটোমেটিকলি রেজাল্টটাও চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এখানে যতগুলো সংখ্যাকে চেঞ্জ করে দিব, ওই সংখ্যার সাথে রিলেটেড সব অঙ্কগুলো এখন রেজাল্টটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি কি শিখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ মিনিমাম ম্যাক্সিমাম এভারেজ এবং পার্সেন্টেজ করা নাকি। আচ্ছা, এবার আসি, আমরা যদি এই যোগ বিয়োগগুলোকে আমরা কিছু সহজে আমরা এই অটোসাম থেকেও করতে পারতাম। আমরা যদি সংখ্যাগুলোকে সিলেক্ট করে অটোসামে ক্লিক করে দিই, অটোমেটিক কি হয়ে গেল, যোগ হয়ে গেল। আমরা একটু ড্রপ ডাউন অ্যারোতে যাই, সেখানে লেখা আছে এভারেজ, গড়, গড়টা বের হয়ে গেল না। আমরা যদি সেখান থেকে দিয়ে দিই ম্যাক্সিমাম সংখ্যাটা কত, বের হয়ে গেল। আমরা যদি দিই মিনিমাম সংখ্যাটা কত, সেটাও কি বের হয়ে গেল। মানে এখানে আমরা কিছু ফাংশনে কাজ করতে পারবো নাকি। আচ্ছা, এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। আসেন আমরা একটু
ফাইল মেনু থেকে একটু শুরু করি। আমরা জানি নিউ, ওপেন, সেভ, সেভ আস, এগুলোর কাজ তো আমরা জানি। নিউর কাজ কি? নতুন ওয়ার্কবুক নেওয়া। আমরা এমএস ওয়ার্ডে কাজ করা ফাইলটাকে কি বলি? ডকুমেন্টস। আর এক্সেলে কাজ করা ফাইলকে আমরা কি বলি? ওয়ার্কবুক বলি। আমরা এমএস ওয়ার্ডের একটা পেজকে বলি পাতা, পেজ নাকি? আর এই এক্সেলে একটা পাতাকে বলা হয় কি? শীট। আমাদের ডিফল্ট সেটিং অনুসারে 3টা শীট দেওয়া আছে। কয়টা দেওয়া আছে? মানে 3টা পাতা দেওয়া আছে। আর একটা পাতায় কিন্তু অতগুলো রো, অতগুলো কলাম, অতগুলো সেল আছে। এমন 3টা পাতায় কি দেওয়া আছে। আচ্ছা, আমরা ইচ্ছে করলে পাতা বাড়াইতেও পারবো, আবার চাইলে কি কমাইতেও পারবো নাকি? আসেন, তা আমরা বলছিলাম নিউ, ওপেন, সেভ, সেভ। সেভ মানে সংরক্ষণ করা, চলতি ফাইলটাকে সংরক্ষণ করা। যদি বলা হয় যে আপনি এখানে এই অঙ্কটা হিসাবটা করে ফাইলটাকে সেভ করেন, করতে পারবেন না। কিভাবে করবেন? আমরা ফাইল মেনু থেকে সেভে যাব। এবার আগের মতো আমরা লোকেশন দিব, কোথায় সেভ করব। আমরা নাম দিব, কি নামে ফাইলটাকে আমি সংরক্ষণ করতে চাই নাকি? আমি দিয়ে দিলাম যে সেলস রিপোর্ট নাকি? এবার কিছু ক্লিক করব, সেভ। আমরা কি চাইলে পাসওয়ার্ড দিতে পারবো? তাহলে কোথায় যাব? টুলস থেকে জেনারেল অপশনে যাব। আমরা এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা মডিফাই দিব, ওকে দিব নাকি? আবার পাসওয়ার্ড দিব, আবার পাসওয়ার্ড দিব, এবার কি দিব? সেভ। তাহলে ফাইলটা কি সেলস রিপোর্ট নামে পাসওয়ার্ড দিয়ে সেভ হয়ে গেল নাকি? তো ফাইলটাকে যদি আমরা এখন ক্লোজ করে দিই, বন্ধ হয়ে গেল। এখন ওপেন করার জন্য কোথায় যাব? ওপেনে যাব। ফাইলটা আমার কোথায় সেভ করা আছে? ডেস্কটপে আছে, তাই না? ডেস্কটপে সেলস রিপোর্ট নাম। এবার আমরা ওপেন করি, পাসওয়ার্ড চাইছে তাই না? পাসওয়ার্ড দিয়ে ওকে দিব, পাসওয়ার্ড দিয়ে ওকে দিব, ফাইলটা ওপেন হয়ে গেল নাকি? আচ্ছা, এখন কি আমরা চাইলে ফাইল থেকে পাসওয়ার্ডটা রিমুভ করে দিতে পারবো? কোথা থেকে করবো? আমরা ফাইল থেকে সেভ আজে দিতে হবে, কারণ এখন সেভে গেলে কোনো বক্স আর আসবে না। আমরা সেভ আজে যাব। কোথায় যাব? টুলস থেকে জেনারেল অপশন। আমরা পাসওয়ার্ডটা কেটে দিব নাকি? এবার কি দিব? ওকে দিয়ে সেভ করি। তাহলে এখন কি আর পাসওয়ার্ড আছে? এখন আর কোনো পাসওয়ার্ড নাই। আচ্ছা, তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। আসেন, আচ্ছা আমরা প্রিন্টের কাজটা একটু দেখে নেই। তো আমরা এখানে কিছু লিখবো নাকি? ধরুন আমরা এখানে লিখলাম যে রুল, কি লিখলাম? রুল। লিখলাম নেম, লিখলাম গ্রুপ, তারপর কি লিখতে পারি? মার্কস নাকি? আমরা রোল নাম্বার লিখলাম, প্লাস ধরে আমরা যদি কন্ট্রোল চেপে টান দিই তাহলে অটোমেটিক সিরিয়ালে চলে আসবে নাকি? আমরা এখানে কিছু নাম লিখে নেই নাকি? আমরা এখানে নাম লিখি, নাম লিখে দিলাম নাকি? আর কেউ আছে? আমরা কিছু নাম লিখে নিলাম নাকি? আচ্ছা আচ্ছা, আমরা 10 জনেরটাই লিখলাম। এবার আমরা এখানে ধরুন গ্রুপ দিলাম, যে কেউ সায়েন্স, কেউ বিজনেস, কেউ হিউম্যানিটিস নাকি? আচ্ছা, এবার কি আছে? মার্কস আছে তাই না? আচ্ছা, মার্কসে আমরা লিখলাম ধরুন 80, 90, 50, 60। আচ্ছা, তো লেখার পরে এবার আসি আমরা, এখন আমরা এই লেখাটাকে প্রিন্ট করতে চাই। কি করতে চাই? প্রিন্ট করতে চাই। তো প্রিন্ট করার জন্য প্রথমত আমরা ফাইল মেনু থেকে প্রিন্ট প্রিভিউতে যাব, তাই তো? প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পর আমি খেয়াল করে দেখলাম যে যা লিখছিলাম শুধু লেখাটাই আছে, কিন্তু যে বর্ডার গুলো ছিল, ঘরগুলো ছিল, এগুলো কিন্তু এখানে নাই। তা আমরা যদি ঘরগুলোকে প্রিন্টে আনতে চাই তাহলে কি করব? সিলেক্ট করব, আমরা বর্ডার থেকে অল বর্ডার দিয়ে দিব, তাহলে সবগুলো বর্ডার চলে আসলো। আমরা যদি বর্ডারকে কালার করতে চাই সেটা কি করা যাবে? বর্ডার থেকে আমরা মোর বর্ডারে যাব, আমরা আমাদের মতো করে চয়েসফুল বর্ডার নেব নাকি? কেমন বর্ডার আমরা দিতে চাই, আমরা এখান থেকে কালার চয়েস করব যে কেমন বর্ডার আমরা দিব। তো যদি আমরা আউটলাইনে ক্লিক করে দিই শুধুমাত্র 4 দিকের বর্ডারটা আসবে। যদি আমি ইনসাইডে ক্লিক করে দিই তাহলে কি হবে? সবগুলোই আসবে। তাই আমি বললাম ভিতরে বর্ডারগুলো এত মোটা বর্ডার দিব না, সেটা আমি আবার একটু চিকন বর্ডার দিব, এবং কালারটা আমি একটু ভিন্ন কালার দিব। তাই ভিতরগুলো ভিন্ন কালার দেওয়া যাবে না? আবার চাইলে আমি কলামের বর্ডার বাদ দিয়ে দিতে পারি, রো এর বর্ডার বাদ দিতে পারি, ইচ্ছে মতো দেওয়া যাবে। আমরা চাইলে কোনাকুনিও বর্ডার দিতে পারি, দেওয়া যায় না? আচ্ছা, এবার আমরা কি দিব? ওকে দিব। আসছে? আচ্ছা, আমি বললাম যে হেডলাইনের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু কালার করি, যেটাকে বলে শেডিং কালার। কি করা?
শেডিং কালার চেঞ্জ করা যাবে? আচ্ছা, এবার আমরা যদি প্রিন্ট রিভিউতে যাই তখন আমরা কি দেখবো যে হ্যাঁ এবার ঠিকমতো যা যা করছিলাম সবকিছুই আসছে, তাই তো? আচ্ছা, এবার আমরা একটু পেজ লেআউটে গেলাম। পেজ লেআউট থেকে প্রথমত আমি দেখতে চাই যে কোন সাইজের পেপার আছে আমাদের পেপারটা, লেটার সাইজ। অর্থাৎ আমরা যখন এমএস ওয়ার্ড বা এক্সেল ওপেন করি ডিফল্ট সেটিং অনুসারে কোন সাইজের পেপার চয়েস করা থাকে, লেটার সাইজ। আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা করে নিলাম কি A4 সাইজ। আমরা A4 সাইজ নিয়ে কাজ করতে চাই। সবচেয়ে কমন পেপার কোনটা? A4 এর দৈর্ঘ্য প্রস্থ কত? 8.27 বাই 11.69 ইঞ্চি। লিগ্যালের দৈর্ঘ্য প্রস্থ কত? 8.5 বাই 14 ইঞ্চি, 8.5 বাই 14 ইঞ্চি নাকি? লেটারের দৈর্ঘ্য প্রস্থ কত? 8.5 বাই 11 ইঞ্চি। এই তিনটা হচ্ছে কমন পেপার নাকি, A4, লিগ্যাল, লেটার। তাহলে সবচেয়ে বেশি ব্যবহার করা পেপার কোনটা? A4। সবচেয়ে আমরা বেশি ব্যবহার করি কোনটা? A4 পেপার নাকি? আচ্ছা, তাহলে আমরা A4 চয়েস করে নিলাম। তা আমরা যে আমাদের এই পেপারটাতে প্রিন্ট করতে চাই এটাকে আমরা আড়াআড়ি করব নাকি লম্বালম্বি করব? পোর্ট্রেট মানে কি লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ মানে কি আড়াআড়ি নাকি? আচ্ছা, আমরা মার্জিন চয়েস করতে পারি যে কোন পাশে কতটুকু অংশ আমরা মার্জিন করতে চাই। কিছু স্যাম্পল দেওয়া আছে, চারপাশে 1 ইঞ্চি নাকি, চারপাশে উপরে দেওয়া আছে 0.75, নিচে দেওয়া আছে 0.75 নাকি? তাহলে ইচ্ছে মতো কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে। আমি যদি কাস্টম মার্জিনে যাই আমি আমার ইচ্ছে মতো কি চেঞ্জ করতে পারবো। লেফট মানে কি বাঁ দিক, রাইট মানে ডান দিক, টপ মানে উপরে, বটম মানে নিচে নাকি? তাহলে এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো কি মার্জিন চয়েস করতে পারি, করা যাবে না? আচ্ছা, এবার আমরা কি করতে পারি, ওকে করতে পারি নাকি? আচ্ছা, আচ্ছা, তাহলে এভাবে আমরা কি করতে পারি, আগে পেজ সেটআপটা করে নিই। এবার আমরা ফাইল মেনু থেকে কোথায় যাব, প্রিন্ট রিভিউতে যাব। এবার দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। আমরা তাহলে এখন কি করতে পারি, প্রিন্ট করতে পারি নাকি? আসি, প্রিন্টের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় আমরা একটু দেখে নেই। তা আমাদের এখানে লেখা আছে একেবারেই কম, তাই না? আচ্ছা, লেখা যেখানে কম আছে সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু লেখা যখন অনেক বেশি থাকবে, এখন লেখা একটু কি বেশি আছে তাই তো? আচ্ছা, এখন আমরা যখন প্রিন্ট রিভিউতে যাব খেয়াল করে দেখেন যে আমাদের টোটাল লেখাটা কি এক পাতায় চলে আসছে, কোনো কয় পাতা লাগতেছে, 2 পাতা লাগতেছে, মানে এক পাতা আমাদের টোটাল লেখাটা প্রিন্টে আসে না নাকি? তাহলে আমরা যদি এখন চাই যে পুরো লেখাটাকে এক পাতায় নিয়ে আসতে, তাহলে আমরা কি করতে পারি, আমরা পেজ সেটআপ থেকে আমরা পেজটাকে ল্যান্ডস্কেপ করে নিতে পারি, নেওয়া যাবে না? এখন দেখেন 2 পাতায়, এক পাতার মধ্যে টোটাল লেখাটা চলে আসে। আচ্ছা, এখন যদি লেখা আমাদের আরেকটু দেখা যায় যে পেজটা খালি থাকে, তাহলে আমরা এখন চাইলে কি করতে পারি, আমাদের পেজটাকে ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে একটু বড় করে দিতে পারি, যে আমরা কলামগুলোকে ইচ্ছে মতো অ্যাডজাস্ট করি। কিন্তু এভাবে করলে কি হবে, কোনো লেখার ঘর বড়, কোনো ঘর ছোট হয়ে যাবে। তার মানে এইভাবে না করে আমরা আবার কি করতে পারি, আমরা যখন প্রিন্ট ভিউতে গেলাম তখন দেখবেন যে টোটাল লেখাটা আসছে কিন্তু একটু আরেকটু বড় হলে কোনো সমস্যা ছিল না। তাহলে আমরা পেজ সেটআপের থেকে আমরা জুমটাকে একটু বাড়াই দিই, একটু কি করে দিলাম, বাড়াই দিলাম, আর একটু বাড়ছে না? এখন যদি পেজ সেটআপ থেকে একটু বড় করে দিই, আমরা একটু 10% দিই, তাহলে এক পাতায় আছে, এখন টোটালি অ্যাডজাস্ট হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেছে না? আচ্ছা, ধরুন আমাদের লেখা আরো বেশি আছে, এখন কি এক পাতায় আসবে? আসবে না। আমরা যখন প্রিন্ট ভিউতে গেলাম খেয়াল করে দেখুন এখানে কয় পাতা লাগতেছে, 2 পাতা লাগতেছে। তাহলে ওই ক্ষেত্রে এখন আমার কাজ হচ্ছে এক পাতার মধ্যে আমার টোটাল লেখাটাকে প্রিন্ট করতে হবে। তাহলে এখানে জুম 110% না পাই আমরা দিয়ে দিলাম ফিট দিয়ে দিলাম, এই নরমাল ওকে দিয়ে দিলাম। তাহলে এখন যত লেখাই থাকুক কয় পাতা চলে আসবে, এক পাতা। অর্থাৎ আমরা ফিট টু কি দিলাম 1/1, মানে লম্বালম্বি এক পাতা থাকবে আর আরও এক পাতা থাকবে নাকি? আসেন, আমাদের এখানে লেখা আরেকটু বেশি থাকে, ধরুন লেখা আরো বেশি আছে। আচ্ছা, এখন এই টোটাল লেখাটা যদি আমি প্রিন্ট করতে চাই এক পাতাই তো আসবে, কিন্তু আমরা এখানে লেখাটাকে পড়তে পারবো? ঠিক না, লেখা অনেক ছোট ছোট হয়ে যাবে। তাহলে এখন আমরা চাই যে লেখাটাকে আমরা 2 পাতা দিই, বাঁ পাশের অংশটা একটা পাতা, ডান পাশের অংশটা আরেকটা পাতা নাকি? না উপর নিচে ভাগ করব, এটা পাশাপাশি ভাগ করতে হবে নাকি? আমরা পেজ সেটআপে যাই, আমরা এখান থেকে 2 দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, 2।
দেখেন দেখুন ভাগ হয়ে দুই পাতায় চলে আসছে কিনা, বাঁ পাশের অংশটা এক পাতায়, ডান পাশের অংশটা কি আরেক পাতায়, তাই না? আচ্ছা, এই নিহাদ, তোমার ওই যে মাউসটি একটু খোলো তো, পারবা? আচ্ছা, তাহলে আমরা এখন কত পাতা আসতেছে আমাদের লেখাটা? দুই পাতা আসতেছে নাকি? আচ্ছা, এবার আসি, আমাদের লেখা কি সবসময় পাশাপাশি বেশি থাকবে? না, নিচে নিচেও বেশি থাকতে পারে। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরুন আমরা এখান থেকে লেখাগুলোকে কাইটে আমরা একটু কমিয়ে নিই, এখানে আমরা এক পাতায় রাখলাম, আমরা ডিলিট করে দিলাম নাকি, ডিলিট থেকে ডিলিট করলাম। এখন আমাদের লেখাগুলো এই উপর নিচে বেশি না থেকে নিচে নিচে যেমন অনেক লেখা থাকতে পারে নাকি। এখন আমরা এই টোটাল লেখাটা যখন প্রিন্ট করতে গেলাম তখন খেয়াল করে দেখি আমাদের অনেক পাতা লাগতেছে। আচ্ছা, পেজ সেটআপে গেলাম, আমরা যদি এখানে 1 দিয়ে দিলাম, সব এখন নরমালি রাখলাম নাকি, এখানে আমরা কত পার্সেন্ট রাখলাম? 100% রাখলাম। এটা এখন কি নরমাল। এখন আমাদের কয় পাতা লাগতেছে? 6 পাতা লাগতেছে। তাহলে এখন তো আমাদের এই লেখাটা এইভাবে প্রিন্ট করা যাবে না, কারণ পেজ সেটআপে যাব, আমরা এইভাবে 1 এ রাখছি, পাশাপাশি এক পাতাই হবে, কিন্তু ডান পাশে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি যে আমরা কত পাতার মধ্যে লেখাটাকে আনতেছি। ধরুন আমি দিয়ে দিলাম 3 4, দেখি 3 পাতার মধ্যে দিলে কেমন হয়। আমি দেখলাম না, তাও হয় না, আরো বেশি পেজ হলে ভালো হইতো নাকি। তাহলে আমরা একটু পেজ আরো বাড়াই, ধরুন 5 পাতা দিলাম, এবার কিছুটা হয়েছে না, অ্যাডজাস্ট হয়েছে না? আচ্ছা, যদি আমি 6 পাতা দিই তাহলে দেখি কেমন হয়। তাহলে এখন কি ওপর থেকে নিচের দিকে ভাগ হয়ে গেছে, বুঝতে পারলাম কিনা? আর যদি আমি 1 দিয়ে রাখতাম তাহলে কি হতো? টোটাল লেখাটা এক পাতা আছে, কিন্তু লেখা পড়া যাবে না, সাইজটা একদম কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, স্মল হয়ে যাবে নাকি। তাহলে আমি কিভাবে অ্যাডজাস্ট করে প্রিন্ট করতে, আমরা কি বুঝতে পারছি? তাহলে এইভাবে অনেক বড় লেখাকে আমরা কি করতে পারবো? অ্যাডজাস্ট করে প্রিন্ট করে নিতে পারবো নাকি। আবার দেখুন, ধরুন আপনার এখানে অনেক লেখা আছে, কিন্তু আপনি টোটাল লেখাটাকে প্রিন্ট করতে চান না, আপনি কতটুকু লেখাকে প্রিন্ট করতে চান অতটুকু আপনি সিলেক্ট করেন। এবার পেজ লেআউট থেকে আমরা প্রিন্ট এরিয়া থেকে সেট প্রিন্ট এরিয়া দিয়ে দিব, কি দিয়ে দিব? সেট প্রিন্ট এরিয়া। এবার আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই তখন খেয়াল করে দেখবো কি, যে আমি যতটুকু সিলেক্ট করছিলাম শুধু অতটুকুই প্রিন্টে আসছে, বাকিটা প্রিন্টে আসে নাই। আমরা যদি আগের মতো করতে চাই, বাতিল করতে চাই, তাহলে আমি কি করব? প্রিন্ট এরিয়া থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া। এখন কি হয়ে গেছে? নরমাল হয়ে গেছে। তাহলে প্রিন্ট এরিয়া কি বুঝতে পারছি? আমরা কি অ্যাডজাস্ট করে প্রিন্ট করতে পারবো? আচ্ছা, আসেন হোম আসি, আমরা কাট কপি পেস্ট এগুলো আমরা জানি, তাই না? আচ্ছা, এখানে কাট কপি করার কিছু মজার সিস্টেম আছে, আমরা একটু দেখে নিই নাকি। ধরুন আমরা কি লিখলাম 1, এবার আমরা যদি কন্ট্রোল চেপে এই হ্যান্ডেলটা ধরে আমরা টান দিই নিচের দিকে, তাহলে সিরিয়ালে চলে আসে, তাই না? আমরা যদি কন্ট্রোল সারা টান দিই তাহলে কি হবে বলুন তো? ওই সংখ্যাটাই বারবার আসবে, তাই না? ধরুন আমি এখানে লিখলাম 1, পরে ঘরে লিখলাম 2, এবার আমরা দুইটা সংখ্যাকে সিলেক্ট করলাম, এবার আমরা এই হ্যান্ডেলটা ধরে আমরা নিচের দিকে টান দিব, তাহলে কি হইলো? এখন সিরিয়ালে চলে আসছে না? আচ্ছা, এভাবে ধরুন আমি এখানে লিখতে পারি সাটারডে, কি লিখবো? সাটারডে। এবার আমরা যদি প্লাস ধরে টান দিই সিরিয়ালে চলে আসে। আমি অর্ধেক লিখলাম, এজন্য কি আসছে? যদি ফুলটা লিখতাম ফুলটাই আসছে। আমি লিখলাম জানুয়ারি, কি লিখলাম? জানুয়ারি। এবার প্লাস ধরে আমরা যখন টান দিব তখন সিরিয়ালে চলে আসবে, তাই না? আচ্ছা, আসেন, তো এখানে ধরে আমি 1 লিখলাম, কি লিখলাম? 1 লিখলাম, প্লাস ধরে আমরা কি করলাম? টান দিলাম, আচ্ছা পড়ছে না? আচ্ছা, এই আসার পর এখানে দেখেন একটা লেখা আছে, প্লাস আইকন আছে, আসছে, ক্লিক করি। তাহলে আমি এখান থেকে গেলাম কোথায়? ফিল সিরিজ। কোথায় যাব? ফিল সিরিজ। দেখেন অটোমেটিক সিরিয়ালে হয়ে গেল না। আপনি যদি বলেন যে আমি 1 ধরে টান দিয়ে ফেলছি, এখন আমি আবার করতে চাই, সেটা আপনি এখান থেকে করতে পারবেন নাকি। আচ্ছা, এতটুকু আমরা ক্লিয়ার হইছি। ধরুন আপনি একটা সিরিয়াল করতে চান 1 থেকে 10,000 পর্যন্ত, কত পর্যন্ত? 10,000 পর্যন্ত আপনি একটা সিরিয়াল করতে চান। এখন আপনি 1 লেখার পরে আপনি যদি প্লাস ধরে টান দিতে, তার মানে 10,000 পর্যন্ত আপনাকে মাউস টান দিয়ে নিতে হবে। তো তার চেয়ে আমরা আরেকটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারি। আমরা 1 একটা ক্লিক করব, আমরা ফিলে যাব, কোথায় যাব? ফিল থেকে সিরিজ। আচ্ছা, আমরা যে লিখবো সিরিয়ালটা করব, আমরা কি কলাম বরাবর করব না রো বরাবর করব?
কলাম বরাবর। তাহলে আমি এই কলাম চয়েস করে দিলাম। আমরা কোথায় গিয়ে থামতে চাই? 10,000 গিয়ে থামতে চাই। তাই আমি এখানে 10,000 লিখে কি দিয়ে দিব? ওকে, তাহলে এখন 1 থেকে 10,000 পর্যন্ত অটো একটা সিরিয়াল ক্রিয়েট হয়ে গেছে নাকি? আচ্ছা, আবারও আমি গেলাম 1 লিখলাম। এই 1 লিখার পর আমি ফিল থেকে কোথায় যাব? সিরিজে যাব। আমি কলাম চয়েস করে দিলাম। এবার আমি কোথায় গিয়ে থামতে চাই? ধরুন 10,000 গিয়ে থামবো, কিন্তু আমি 1 2 3 সিরিয়ালে লিখতে চাই না, আমি লিখতে চাই 1 3 5 এভাবে। তাহলে আমি গ্যাপ দিব কত? 2 ঘর, তাই তো? আমি এখানে 2 লিখে দিলাম। কি লিখে দিলাম? 2। এবার দেখেন 1 3 5 7 ওইভাবেই চলে আসছে। বুঝতে পারলাম কিনা? তাহলে এইভাবে আমরা একই জাতীয় সংখ্যার কি করতে পারি? সিরিজ তৈরি করতে পারি নাকি? আসেন আমরা একটু সামনে আসি। আমরা এই রো কলামগুলোকে ডিলিট করে দিই নাকি? ডিলিট থেকে দিব ডিলিট কলাম। আমরা এই রো গুলো কি করে দিব? ডিলিট করে দিব নাকি? তাহলে ডিলিট থেকে দিব ডিলিট রো। আচ্ছা, আমরা এই যে সংখ্যাগুলোকে লিখলাম, এগুলো একটু আমরা সাজাতে চাই। কি করতে চাই? সাজাতে চাই। ধরুন এখানে লেখা আছে কি? মার্কস। কেউ 80 পাইছে, কেউ 90 পাইছে, কেউ 50 পাইছে, কিন্তু এখানে দেখেন এলোমেলো আছে, কোনো সাজানো ভাবে নাই। এখন আমি চাই যে সবচেয়ে বেশি মার্ক পাইছে তার নামটা কোথায় চলে যাবে? সবার উপরে। যে সবচেয়ে কম পাইছে সবার নিচে। আচ্ছা, আমরা আবার এভাবে সাজাতে পারতাম যে যার নাম এ দিয়ে তারটা চলে যাবে সবার, আর যার নাম জেড দিয়ে তার নাম সবার নিচে। অর্থাৎ এটাকে আমরা বলি শর্ট করা। কি করা? শর্ট মানে সাজানো। শর্ট মানে কি? আর শর্ট করা যায় দুই ভাবে। কয় ভাবে? একটাকে আমরা বলি অ্যাসেন্ডিং, একটাকে বলি ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় সংখ্যার ক্ষেত্রে, এ থেকে জেড বর্ণের ক্ষেত্রে নাকি? তাহলে এখন আমরা শর্ট করতে চাই কাকে? মার্ক নাকি? আর ডিসেন্ডিং তার উল্টাটা, মানে কি? বড় থেকে ছোট আর জেড থেকে এ। তাহলে আমরা কাকে শর্ট করতে চাই? মার্ককে। তার মানে ডাটা মেরি যে শর্ট এন্ড ফিল্টার আছে, এই শর্ট এন্ড ফিল্টার থেকে আমি দিয়ে দিলাম কি চাই? স্মল টু লার্জ না লার্জ টু স্মল? আমরা লার্জ টু স্মল, তাহলে লার্জ টু স্মল দিয়ে দিলাম। আসছে না? আবার যদি বলি না আমরা স্মল টু লার্জ দিব, তাহলে স্মল টু লার্জ আসছে এখন। তাহলে আমরা চাইলে বড় থেকে ছোট করতে পারি, ছোট থেকে বড় করতে পারি। তা আমরা যদি বর্ণ দিয়ে সাজাতে চাই তখন আমরা কি দিব? এ টু জেড নাকি জেড টু ই? এ টু জেড দিলাম। অথবা আমি যদি জেড টু এ দিই সেটাও পসিবল, ঠিক কিনা? তাহলে অ্যালাইনমেন্ট সরি ডাটা শর্ট কত প্রকার? অ্যাসেন্ডিং। তাহলে অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর এ থেকে জেড। ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, জেড থেকে এ। আচ্ছা, এখন আমরা একটু ফিল্টারিং করব। ফিল্টারিং মানে কি? যে আমরা চাই একই শ্রেণীর ডাটাগুলোকে আলাদা করব, কেমন? আচ্ছা, তারা একটু দেখেন, আমাকে একটু বলেন তো। ধরুন এখানে সায়েন্স আছে, হিউম্যানিটিস আছে, বিজনেস আছে, তাই না? আমি যে সায়েন্সটা আলাদা থাকবে, বিজনেসটা আলাদা থাকবে, হিউম্যানিটিসটা আলাদা থাকবে, আমরা কিভাবে করতে পারি? আমরা গ্রুপে কার্সর রাখবো। এবার আমরা কোথায় যাব? কিন্তু এ টু জেড বা জেড টু একটা দিলেই তো হয়ে যাবে। এ টু জেড দিলে বিজনেসটা আগে আসবে, আর জেড টু এর দিলে কি সায়েন্সটা আগে আসবে। বুঝতে পারছি কি? যেমন আমরা যদি জেড টু এ দিই তাহলে কি হবে? সায়েন্সটা আগে আসবে, তারপরে হিউম্যানিটি, তারপরে বিজনেস। মানে কি জেড থেকে এর দিকে আসছে। আচ্ছা, তা আমরা কি করবো বলছিলাম? ফিল্টারিং করবো। ফিল্টারিং মানে কি? একই শ্রেণীর ডাটাগুলোকে আলাদা করা। তাহলে আমরা কোথায় ক্লিক করলাম? ফিল্টারে নাকি? দেখেন, আমরা গ্রুপে গেলাম। গ্রুপ থেকে গিয়ে আমি বললাম যে আমি কি চাই? বিজনেসের স্টুডেন্ট গুলোকে শুধু রাখতে চাই। এবার ওকে দিয়ে দিলাম। এখন দেখো শুধু বিজনেস আছে না? আমি বললাম যে বিজনেস থাকবে আর সায়েন্স থাকবে, হিউম্যানিটিস থাকবে না। আবার বললাম যে সায়েন্স থাকবে, বিজনেস থাকবে, হিউম্যানিটিস সবাই থাকবে। এখন সবাই আছে। আমরা ইচ্ছে করলে এর নাম দিয়ে কি করতে পারি? যে আমি এর মধ্যে জান্নাত, মাহমুদ, রাকিব, সুবর্ণা এই চারজনকে নিয়ে আমি একটা ফাইল তৈরি করতে চাই। করা যাবে না? এইভাবে অনেকের মধ্য থেকে কিছু তথ্য কি করতে পারবে না, আলাদা করতে পারবে, যেটাকে বলা হয় ফিল্টারিং করা। তাহলে ফিল্টারিং আমরা ক্লিয়ার হইছি? আসেন আমরা অল দিয়ে দিলে কি হয়ে যাবে? ওকে, আমরা ফিল্টার থেকে ফিল্টারটা ক্যান্সেল করে, তাহলে আবার সব তথ্য অটোমেটিকলি আবার ফিরে চলে আসবে নাকি? আসেন, আমরা এখানে লিখলাম নেম, রোল, গ্রুপ। এখানে আমরা কতজনের ডাটা এন্ট্রি করছিলাম মনে আছে কি? 10 জনের। সবসময় কি 10 জনের ডাটা এন্ট্রি করবো? না, সেটা 10,000 পর্যন্ত যাইতে পারে। কিন্তু যখনই আমরা অনেক ডাটা এন্ট্রি করতে করতে নিচের দিকে চলে যাব, তখন আমাদের হেডলাইনটা উপরে চলে যায়। হেডলাইন আমাদের এখানে মাত্র 4টা আছে।
যে সবসময় চারটাই থাকবে, অনেক বিশাল বড় হেডলাইন থাকতে পারে। তা আমরা যখনই নিচের দিকে যাব দেখেন উপর থেকে হেডলাইনটা কি হয়ে গেল, হাইড হয়ে গেল। এখন আমরা চাই যে আমরা যখনই নিচে নামবো হেডলাইনটা হাইড হবে না, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ভিউতে যাব। কোথায় যাব, ভিউতে যাব। ফ্রি স্পেন থেকে আমরা দিয়ে দিলাম ফ্রিজ টু টপ রো, ফ্রিজ টু টপ রো। এখন দেখেন আমাদের হেডলাইনটা কিন্তু স্থির হয়ে গেছে, আমরা যখনই নিচে যাই আমাদের হেডলাইনটা যায় না। সেম ভাবে আমরা চাইলে ফার্স্ট কলামটা কি করতে পারি, ফ্রি স্পেন করতে পারি। ফার্স্ট কলাম দিয়ে দিলাম। এখন যখনই আমি ডান দিকে যাব তখন দেখেন আমাদের ফার্স্ট কলামটা যাবে না, কারণ অনেক সময় আমাদের কলাম বরাবর আমরা হেডলাইন তৈরি করে থাকি নাকি। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে আমাদের সব সময় আমরা আনফ্রিজ করে দিলাম, আমাদের সবসময় ফার্স্ট রোতে বা ফার্স্ট কলামে আমাদের হেডলাইনটা থাকে না, থাকে। আচ্ছা, ধরুন আমরা এখানে কয়েকটা কলাম বাড়াই নেই, আমরা কোথায় যাব, ইনসার্ট থেকে রো দিয়ে দিলাম, কয়েকটা রো বাড়লো উপরে, আমরা এখান থেকে একটা রো বাড়াই নেই বা দিকে, আমরা যতটা সিলেক্ট করবো একসাথে অতটাই তো বাড়বে, তাই তো। আচ্ছা, আমরা ইনসার্ট থেকে কি দিব, ইনসার্ট রো, ইনসার্ট রো না, ইনসার্ট কি দিব, ইনসার্ট কলাম। আসছে, এটা এখন কি ফার্স্ট কলাম বা ফার্স্ট রোতে আমাদের হেডলাইনটা আছে, নাই, আছে কত নাম্বারতে, 7 নাম্বারে। এখন আমি কি করতে হবে, 7 নাম্বারের উপরটা কি করতে হবে, বা 7 নাম্বার থেকে আমাকে এখন ফ্রি স্পেন করতে হবে। তাহলে কার্সরটা আমি এখন কি করতে পারি, ওই 7 এর নিচে রাখবো। কোথায় রাখবো, এবার আমরা ভিউ থেকে ফ্রি স্পেনে যাব। আমরা এবার ওই টপ রো বা ফার্স্ট কলাম না দিয়ে আমরা সরাসরি ফ্রি স্পেনে ক্লিক করে দিব। তাহলে কি হবে, আমরা কার্সরটা যেখানে রাখবো সেখান থেকে উপরের অংশটা, কোন অংশটা, এবং বাঁ দিকের অংশটা ফ্রি স্পেন হয়ে যাবে, উপরের অংশটা এবং বাঁ দিকের অংশটা। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, যেহেতু আমাদের বাঁ দিকের কোনো অংশ ফ্রি স্পেন করার তো প্রয়োজন নাই, আছে কোনো, তাহলে কার্সরটাকে আমি একদম প্রথম কলামে রেখে দিব। কোথায় রাখবো, এবার আমরা ভিউ থেকে ফ্রি স্পেনে ক্লিক করে দিই। তাহলে এখন দেখেন হয়েছে না ফ্রি স্পেন, যখনই আমরা যাচ্ছি নিচের দিকে কোনো আমাদের হেডলাইনটা যাচ্ছে না নাকি। আবার যদি ডান দিকে যেতেছি তাহলে ওখানে কোনো অংশ ফ্রি স্পেন কিন্তু হয় নাই, হয়েছে কোনো, হয় নাই। এখন আমি যদি আবার আনফ্রি স্পেন করে দিয়ে নর্মাল হয়ে গেলাম, যে আমার যদি আবার এটা আমাদের হেডলাইন হইতো, যে এটা হচ্ছে আমাদের কি হেডলাইন, তাহলে কার্সরটা এখন রাখতে হবে কোথায়, এটার একদম ডান পাশে করে। আচ্ছা, আমরা তো উপরে কোনো রোকে আর ফ্রি স্পেন করতে চাই না, তাহলে কার্সরটা রাখবে একদম প্রথম রোতে। কোথায় রাখবো, একদম উপরে রোতে নাকি। এবার আমরা ভিউ থেকে কি দিব, ফ্রি স্পেন। এখন দেখেন আমাদের ডান পাশের ওই অংশটা কি হয়ে গেছে, ফ্রি স্পেন, উপরে কোনো অংশ কিন্তু ফ্রি স্পেন হয় নাই। আমরা যদি আনফ্রি স্পেন করে দিই তাহলে কি হয়ে যাবে, নর্মাল হয়ে গেল। তাহলে ফ্রি স্পেন কি আমরা বুঝতে পারছি। আসেন, আমরা যদি এখান থেকে বর্ডারগুলোকে আমরা বাদ দিয়ে দিতাম, হোম থেকে বর্ডারগুলো নান করে দেওয়া যাবে না, সেটিংটা আমরা নান করে দিলাম। যে এখন যখন আমরা প্রিন্ট করতে যাব তখন খেয়াল করে দেখবেন শুধুমাত্র লেখাগুলো কিন্তু প্রিন্টে আসে, বর্ডারগুলো কি প্রিন্টে আসতেছে, আসে না। তাহলে আমরা যদি বর্ডারগুলোকে প্রিন্টে আনতে চাই কি করতে পারি, আমরা ভিউতে যাব। কোথায় যাব, সরি আমরা ভিউতে যাব না, আমরা পেজ লেআউটে যাব। কোথায় যাব, পেজ লেআউট। দেখেন লেখা আছে গ্রিড লাইন, হেডলাইন। এই যে বর্ডারগুলোকে আমরা বলি গ্রিড লাইন, কি বলি, আর এই যে এবিসি 1 2 কলাম হেডিং, রো হেডিং, তাই না, এগুলোকে আমরা বলি হেডলাইন, এগুলোকে বলি হেডলাইন। তাহলে আমরা যদি এই হেডলাইনে বা গ্রিড লাইন টিকটা উঠে দিই, দেখেন গ্রিড লাইন চলে গেল, আবার টিক দিলে চলে আসবে। হেডলাইনে টিকটা উঠিয়ে দিলাম, আবার দেখেন হেডলাইন চলে আসবে। আবার যদি প্রিন্টের অপশনটা আমরা টিক করে দেই তাহলে এখন কি হইতেছে দেখেন তো, ওই হেডলাইন গ্রিড লাইন দুইটাই এখন কি আসছে, প্রিন্টে চলে আসছে। অর্থাৎ যদি আমরা টিক থাকলে আসবে প্রিন্ট অপশনটা, আর যদি প্রিন্ট অপশনটা আমরা টিক মার্কটা উঠিয়ে দিই তাহলে আসবে না। আসছে এখন, আসে নাই। আমি যদি শুধু গ্রিড লাইনটাও রাখতে চাই সেটাও করতে পারবো, যেমন গ্রিড লাইন টিক দিলে শুধু গ্রিড লাইনই আসবে। আবার যদি শুধু হেডলাইন টিক দিই শুধু হেডলাইনই আসবে, দুইটা টিক দিলে দুইটাই আসবে। তাহলে আমরা হেডলাইন গ্রিড লাইন সব প্রিন্ট করতে পারবো, প্রিন্টের মাধ্যমে নির্দিষ্ট অংশ প্রিন্ট করতে পারবো, আমরা পেজ সেটআপ করতে পারবো। ক্লিয়ার, আমরা ডাটা শর্ট ফিল্টারিং করার মাধ্যমে সাজাতে পারবো নাকি, একটা জাতের সঙ্গে সিরিজ তৈরি করতে পারবো নাকি। আচ্ছা, দেখেন আমরা লিখবো নাকি, অনেক সময় লিখতে গেলে ওপরে আমাদেরকে হেডলাইন দিতে হয়, তাই না, যে ওপরে কি থাকবে, এখানে একটা হেডলাইন থাকবে। কারণ হেডলাইনটা লিখতে গেলে আমরা অনেক সময় চাই যে রো গুলাকে বাদ দিয়ে দিব,
বা কলামগুলোকে বাদ দিয়ে দিব। আমরা চাইলে এইভাবে সিলেক্ট করে মার্জ করতে পারি, সবগুলা কি করে ফেললাম, মার্জ করে আমরা এখানে লিখলাম যে আমরা একটা হেডলাইন লিখে দিলাম যে ওয়ালটন গ্রুপ, লেখা যাবে না? আবার এই অংশটাকে আমরা সিলেক্ট করি, এটাকে আমরা মার্জ করে দিই, এখানে ধরুন আমরা আবার লিখে ফেললাম যে আমাদের এটা একটা কিসের রেজাল্ট, এটা একটা রেজাল্ট, সেটা আমরা লিখে দিলাম, লেখা যায় না? আচ্ছা, এবার এইভাবে মার্জ করা ছাড়াও আমরা কি করতে পারি, আমরা আনমার্জ করে দিলাম নাকি? তাহলে মার্জ মানে কি, একাধিক ঘরকে একত্র করা নাকি? আচ্ছা, এখন আমি যদি চাই যে মার্জ হবে একবারে হয়ে যাবে, সবগুলা কি হয়ে যাবে, রো এর দাগগুলো থাকবে কিন্তু কলামের দাগগুলো থাকবে না। তার আমরা ঘরগুলোকে সিলেক্ট করি, যে ঘরগুলোকে আমরা সেটা করতে চাই, আমরা এবার মার্জের অ্যারো থেকে আমরা দিয়ে দিব কি মার্জ অ্যাক্রস, কি দিয়ে দিব, তাহলে আমাদের কলামের দাগগুলো মুছে গেছে কিন্তু রো এর দাগগুলো ঠিকই আছে নাকি? আবার যদি আমরা আনমার্জ করে দিই তাহলে কি হবে, আবার চলে আসবে আগের মতো নাকি? আচ্ছা, তো আমরা যখন এক ঘরের মধ্যে আমরা লিখলাম বাংলাদেশ, কি লিখলাম, দেখেন বাংলাদেশ লেখাটা আরেকটা ঘরে কিছু অংশ চলে গেছে। এখন আমি কি করতে চাই যে না আরেক ঘরে যাবে না, এই ঘরেই থাকবে, প্রয়োজন এটা 2 সারি হবে 3 সারি হবে, তাহলে আমরা র্যাপ টেক্সটে ক্লিক করে দিলাম, দেখেন 2 সারি হয়ে গেছে না? তা আমরা চাই যে না 2 সারি হলে এটা ভালো দেখা যায় না, আরেক ঘরেও যাওয়া যাবে না, তাহলে এই ঘরেই থাকবে কিন্তু আকার একটু কি হয়ে যাবে, আমরা ম্যানুয়ালি ফন্ট সাইজ কমাই দিতে পারতাম, অথবা আমরা মার্জের অ্যারো থেকে আমরা দিয়ে দিব শিং টু ফিট, কি দিয়ে দিব, সরি আমরা এখান থেকে কোথায় চলে যাব, এই যে ড্রপ ডাউন একটা অ্যারো চিহ্ন আছে সেখানে যাব, এই যে র‍্যাপ টেক্সট মানে এই র‍্যাপ টেক্সট একই কাজ নাকি? আমরা যে মার্জ করলাম এই মার্জের কাজ কি একই, আমরা এখন দিয়ে দিলাম শিং টু ফিট, এবার কি হলো যে আকার একটু কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আমরা আরেকটু লিখলাম যে এখন দেখেন সেম আরেকটু ছোট হয়ে গেল, আরো লিখলে কি হবে, আরো ছোট হবে। আবার যদি লেখাটাকে আমি একটু কাইটা কমাই দিই তাহলে অটোমেটিক আবার কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এই র‍্যাপ টেক্সটের কাজ কি, টেক্সটকে একাধিক সারিতে নিয়ে যাবে নাকি, কিন্তু অন্য কলাম বর্ণ রোতে যাবে না, প্রতিদিন 2 সারি 3 সারি হবে। মার্জের কাজ কি, একাধিক সেলকে একত্র করা। আর শিং টু ফিটের কাজ কি, লেখা অনুযায়ী ঘর অনুযায়ী লেখাটা ছোট বড় হবে, কনভার্ট হয়ে যাবে নাকি? এটুকু আমরা ক্লিয়ার হয়েছি? আসে আমরা এই ঘরগুলোকে বড় ছোট করতে পারি তাই না, আমরা তো ধরে ধরে বড় ছোট করতে পারি না? আচ্ছা, এছাড়া দেখেন আরেকটা সিস্টেম আমরা করতে পারি, সরাসরি এখানে আমরা ডাবল ক্লিক করব, দুইটা কলামের মাঝামাঝি যদি আমরা ডাবল ক্লিক করি ওই ঘরটার যতটুকু বড় হওয়ার প্রয়োজন অতটুকু বড় হয়ে যাচ্ছে, হয় না নাকি? আচ্ছা, এটাকে আমরা ভিন্নভাবে করতে পারি, কিভাবে করতে পারি, আমরা সিলেক্ট করব, আমরা ফরম্যাটে যাব, আমরা অটো ফিট কলাম ওয়াইড দিয়ে দিব, কী দিব, অটো ফিট কলাম ওয়াইড, তাহলে সব বড় হওয়া দরকার বড় হয়ে গেল, ছোট হওয়া দরকার ছোট হয়ে গেল নাকি? তাহলে লিখে অনুযায়ী কনভার্ট হয়ে গেল, তাই তো? আসেন এবার আমি যদি নর্মাল সাইজটা করতে চাই আমরা কি দিতে পারি, ও কলাম ওয়াইডে আমরা নর্মাল সাইজটা দিব, নর্মাল সাইজ কত, 8.43 নাকি? তাহলে আমি ফরম্যাট থেকে কলাম ওয়াইডে লিখে দিব 8.43, তাহলে কি হয়ে গেল, সমান হয়ে গেল নাকি? আচ্ছা, তাহলে আমরা ঘর বাড়াতেও পারি ঘর কমাতেও পারি তাই না? শীট বাড়ানো যায় শীট কমানো যায়, আমরা কি করতে পারি, লেখা অনুযায়ী ঘরগুলোকে বড় ছোট করতে পারি নাকি? আচ্ছা, আমরা নর্মালি যখন এখানে কোনো একটা সংখ্যা লিখবো, ধরুন আমি লিখলাম 20 বা 10, তাই 10 সাধারণ এখন সংখ্যা তাই না? তা আমি যদি জেনারেল থেকে এটাকে আমরা কী করে দিই, নাম্বার করে দিই, নাম্বার মতো হয়ে গেল না, 10 পরে 2টা শূন্য আসছে তাই তো? আমরা চাইলে শূন্য কী করতে পারি, বাড়াতে পারি আবার কমাতেও পারি নাকি? আমরা যদি এখান থেকে দেখি কারেন্সি করে দিই, ডলার চিহ্ন এটা হয়ে গেল, আমরা তাহলে চিহ্নগুলোকেও চেঞ্জ করে নিতে পারি, ইউরো চিহ্ন, ফ্রাঙ্ক চিহ্ন, চাইনিজ চিহ্ন এগুলো নিয়ে আসতে পারে তাই না? আমরা যদি এখান থেকে ডেট করে দিই তাহলে এখন কী হয়ে গেল, ডেটের মতো হয়ে গেল। তাহলে আমরা মোট নাম্বার ফরম্যাটে যাব, আমরা ডেট দিব ঠিক আছে, কিন্তু নাম্বারটা কেমন হবে নাকি? তা আমরা একটু চয়েস করি ডেটটা কোন স্টাইলে দিতে চাই, এখান থেকে বিভিন্ন স্টাইল দেওয়া আছে না, তখন আমার এটা চয়েস দিচ্ছে আমার, আমি ওকে দিয়ে দিলাম, আসছে। তো 1900 থেকে দেখেন আপনি কী দিয়ে দিবেন, 2000 কত সাল, এটা 25 সাল নাকি? তার আমরা দিয়ে দিলাম 2025 সাল, আসছে। জানুয়ারিকে যদি আপনি বাদ দিতে চান তাহলে এটা কী মাস, 6, আজকে কত তারিখ, 24 তারিখ,
দিয়ে দিলাম। এবার যদি আমরা প্লাস ধরে টান দিই তাহলে ডেটটা ওইরকমই চলে আসবে নাকি। আচ্ছা, আসি এবার আমরা তাহলে আমরা ডেট ফরম্যাটও নিতে পারি। আমরা অনেক সময় এখানে মোবাইল নাম্বার সহ লিখতে চাই, ধরুন আমরা লিখলাম 01, একটা সংখ্যা আমরা লিখে দিলাম নাকি। এখন এই যখন মোবাইল নাম্বারটা লিখলাম দেখেন এই পরে করে বা ক্লিক করার পরে অটোমেটিক জিরোটা কিন্তু চলে গেছে। তাহলে আমরা যদি জিরো সহ লিখতে চাই তাহলে কী করতে পারি, আমরা জেনারেল ফরম্যাটটা বাদ দিয়ে আমরা কিন্তু টেক্সট ফরম্যাট করে দেবো। কী করে দিব, টেক্সট। এবার আমরা এখন চাইলে জিরো সহ লিখতে পারবো। বুঝতে পারলাম কি না? আচ্ছা, তাহলে এই কাজগুলোকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা যদি কোনো সংখ্যাকে পার্সেন্টেজে নিয়ে যেতে চাই তাহলে আমরা এখানে কিসে ক্লিক করে দিব, পার্সেন্টেজ। আমরা যদি কোনো একটা বড় সংখ্যাকে আমরা লিখি, এবার লেখার পরে এই সংখ্যার যেখানে যেখানে কমা এড করা দরকার সেটা আমরা এড করতে চাই, আমি কোথায় ক্লিক করে দিব, এই কমা দিয়ে দিই। তাহলে যেখানে কমা এড করা দরকার অটোমেটিকলি কমা এড হয়ে যাবে। আচ্ছা, যে দশমিকের পরে দুইটা শূন্য আছে, শূন্যটা আমি বাদ দিতে চাই, তাহলে কীভাবে বাদ দিব বলেন তো একটু। আমরা এখান থেকে ইন্টিজার ডেসিমেল থেকে আমরা কি বাড়াতে পারি অথবা কমাতে পারি, তাই তো। আচ্ছা, তাহলে মোটামুটি অ্যাক্সেল এই কাজগুলোকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা কি পিকচার শেপ এগুলো এড করতে পারি। আসেন আমরা একটু চার্টগুলো একটু দেখি। ধরুন আমি এখানে লিখলাম মেল, মেল না আমি লিখলাম সায়েন্স। কি লিখলাম, সায়েন্স বিজনেস নাকি। এরপর কি আছে, হিউম্যানিটিস। আচ্ছা, ধরুন আমাদের একটা কলেজে বা স্কুলে সায়েন্সের স্টুডেন্ট আছে 150 জন, বিজনেসের আছে 220 জন, হিউম্যানিটিসের আছে 170 জন। এখন আমরা দেখতে চাই যে আমার টোটাল স্টুডেন্টের কত পার্সেন্ট সায়েন্স, কত পার্সেন্ট কমার্স বা কত পার্সেন্ট হিউম্যানিটিস নাকি। তাহলে আমরা কী করতে পারি, ওই তথ্যটাকে আমরা সিলেক্ট করে নিব। এবার আমরা এনসার থেকে কোথায় চলে যাব, পাই চার্টে। কোথায় যাব, এই পাই চার্ট চয়েস করে নিলাম নাকি। এখন দেখেন চার্ট চলে আসছে তাই না। আচ্ছা, চারটাকে আমি একটু পাশাপাশি রাখি। আচ্ছা, এখন আমাদের পার্সেন্টে ক্লিক করে দিই, তাহলে নাম সহ পার্সেন্ট সহ চলে আসলো তাই তো। আচ্ছা, তা আমরা এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারি তাই না। আচ্ছা, আমরা ফরম্যাটে যাব, এখান থেকে আমি আমার ইচ্ছে মতো কি প্রত্যেকটা কালারও চেঞ্জ করে নিতে পারবো ইচ্ছে মতো। আচ্ছা, পুরোটা একসাথে হয়ে গেছে, আমার আরেকটা ক্লিক করতে হবে নাকি। এবার আমি আমার মতো করে কালার চেঞ্জ করতে পারবো, করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা কী চার্ট তৈরি করলাম, পাই চার্ট। ধরুন আমাদের 5 জন লোক আমরা একটা বিজনেস চালু করতে চাই। কী করতে চাই, 5 জন মিলে একটা বিজনেস স্টার্ট করতে চাই। এই 5 জনের মধ্যে একজনের নাম হচ্ছে কি, লিখে দিলাম। তো একজন এখানে আমাদের দেওয়া হয়েছে 5,000 টাকা, কত দিচ্ছে, আরেকজন 4,000 টাকা, একজন 2,500 টাকা নাকি, একজন 1,500 টাকা, আরেকজন 3,500 টাকা। এখন এই টোটাল বিজনেসের কত পার্সেন্ট শেয়ারের মালিক সেটা আমরা দেখতে চাই নাকি। তাহলে আমরা কী করতে পারি, আমরা ইনসার্ট থেকে চার্টে চলে যাব, পাই চার্ট চয়েস করে এবার কী দিয়ে দিব, ওকে দিয়ে দিব। এবার আমরা পার্সেন্টে ক্লিক করে দিই। তাহলে টোটাল বিজনেসের কত পার্সেন্ট শেয়ারের মালিক সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে তামিম কত পার্সেন্ট, 21%, সুবর্ণা 31%, আনিস 24%, মৃদুল 15%, আসিফ 9%। ধরুন এবার পরবর্তী মাসে ওরা ওদের ইনভেস্টটাকে চেঞ্জ করতে চায়। ধরুন 5,000-এর জায়গায় ও এখন দিচ্ছে এখন 10,000 টাকা। কত টাকা, 10,000 টাকা। ও দিচ্ছে 4,000 টাকার জায়গায় এখন দিচ্ছে 14,000 টাকা। ও 2,500 টাকা দিচ্ছে কত, 12,500 টাকা। ও দিচ্ছে 11,500 টাকা। ও দিচ্ছে 13,500 টাকা। তাহলে অটোমেটিক কী হয়ে গেল, চারটাও চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলাম কি। আচ্ছা, এটাকে আমরা এভাবে করতে পারি। ধরুন এটা হচ্ছে কয় সাল, 2024 সাল। এরপরে কী আছে, 2025 সাল আসছে নাকি। এরপরে 2026 সাল। আমরা 3 বছরটা করতে চাই। যেমন প্রথম বছর ও ছিল 10,000, পরের বছর ও দিচ্ছে 8,000। কমায় ফেলছে কোনো কেনা, বাড়াতেও পারে কেউ, কমাতেও পারে। পরের বছর দিচ্ছে কত, 12,000। ও দিচ্ছে ছিল 14,000, এখন দিচ্ছে ধরুন 10,000। পরের বছর দিচ্ছে কত, 5,000। ও দিছিল 12,000, ও এখন দিচ্ছে 15,000। পরের বছর দিচ্ছে 10,000। বাড়াতেও পারে, কমাতেও পারে। 6,000, 9,000, 10,000, 6,000 নাকি। আচ্ছা, এবার আমরা একটু সিলেক্ট করি। আমরা ইনসার্ট থেকে এবার আমরা একটু দেখতে চাই
লাইন চার্টটি কি কিসের মাধ্যমে, সরি কলাম চার্টটা একটু দেখি। এই কলাম চার্টটি কীভাবে আসে? আমরা দেখলাম যে সুবর্ণার বিজনেসের কী অবস্থা, না চারটা ভুল আসছে, চারটা পারফেক্টলি আসে নাই। এবার সেম সমস্যা হয়েছে, আমরা নতুন করে চারটা লিখতে হইতো। দেখি আমরা বার চার্ট দিলে কেমন আসে, না এবারও আসে সেম কাজটা আমরা কি নতুন করে টাইপিং করলে ভালো হইতো। আমরা এনসার থেকে কোথায় যাব, কলাম চার্ট না, পুরো চারটাই কপি করা দরকার ছিল, লেখা দরকার ছিল। আচ্ছা আমরা একটা নিউ শিটে যাই, নিউ শিটে গিয়ে করি নাকি। আমরা ধরুন এটাকে আমরা এভাবে দিতে পারি, ধরুন মজো দিলাম, ক্লেমন দিলাম নাকি, তারপর আমরা কী দিলাম, ধরুন মজো ক্লেমন আমরা দিয়ে দিলাম, কি আছে আর কোলা, আচ্ছা আর কিছু নাই, আর সি আছে ধরুন নাকি, বাংলাদেশ এগুলো দিই, ধরুন 24 সাল 25 সাল 26 সাল নাকি। তাহলে মজো ধরুন প্রথম বছর 500 কেজি সেলিস, ক্লেমন হয়েছে 500, আর সি হয়েছে কত 500, এবার পরের বছর এটা হয়েছে 700, ও হয়ে গেছে 400, ও হয়ে গেছে 600, ও হয়েছে 800, ও হচ্ছে 600, ও হচ্ছে 700। এবার আমরা সিলেক্ট করি, আমরা ইনসার্ট থেকে কোথায় যাব, কলাম চার্ট নাকি। হ্যাঁ এবার ঠিক আছে, সালটা নিচে আসতে হবে কেমন। দেখেন প্রথম বছর সবাই কী ছিল, সমান। দ্বিতীয় বছর কী হলো, মজা অনেক ভালো সেলস হয়েছে এবং ক্ল্যাম আর্টস থেকে কিছুটা বাড়ছে, কিন্তু ক্ল্যামেন কী হয়ে গেছে, ডাউন, ওরা বিজনেস ভালো করতে পারে না। পরের বছর আবার কী হয়েছে, এখন ক্ল্যামন কি বাড়তেছে, আর্টসে একটু ভালো করছে, এরপর ওরাও কী করছে, ভালো করছে নাকি, কিন্তু সবচেয়ে বেস্ট অবস্থানে আছে কি মজা বাড়তেছে নাকি। এইভাবে আমরা কোনো তথ্য কী করতে পারি, প্রেজেন্ট করতে পারি, করা যাবে না। আচ্ছা তাহলে এই চারটাকে আমরা কী বলছিলাম, কলাম চার্ট। এছাড়া ইচ্ছে করলে আমরা এটা কি লাইন চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারতাম, যে শুরুটা সব এক জায়গা থেকেই করছি, কিন্তু এখন কারো অবস্থা ডাউন, আস্তে আস্তে ভালো হইতেছে, ওর অবস্থা কি ওপরের দিকে যাচ্ছে, ওর অবস্থা কি ওপরের দিকে যাচ্ছে নাকি। তাহলে এইভাবে আমরা চার্টের মাধ্যমে কোনো তথ্য কী করতে পারবো, প্রেজেন্ট করতে পারবো নাকি। আচ্ছা তাহলে মোটামুটি এক্সেলে যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমরা আজকে কী করলাম, আলোচনা করলাম নাকি। তা আশা করি এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি, আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতে কোনো সমস্যা হবে না নাকি। তাহলে আমরা কি কাজ করতে পারবো।